আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টির যে ধারাবাহিক ক্লাস চলছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর একটি ক্লাস নিয়ে আমরা আজকে আসছি। টপিকটির নাম নিশ্চয়ই স্লাইড দেখে বুঝতে পারছো, লিমিটিং বিক্রিয়ক। এটি অত্যন্ত জনপ্রিয় টপিক। আমাদের শিক্ষার্থীদের অনেক রিকোয়েস্ট আমরা ইউটিউবে পাচ্ছিলাম যে যাতে আমরা লিমিটিং বিক্রিয়কের ক্লাস দেই। লিমিটিং বিক্রিয়কের ক্লাসগুলো আসলে যেহেতু একটি কনসেপচুয়াল পড়া, এই পড়াটা সরাসরি ক্যালকুলেশন করে সহজে উত্তর করা যায় না। এবং আমরা যত শিক্ষার্থী দেখেছি যারা আমাদের লেকচার বুক বা আরো আনুষঙ্গিক বিষয় ফলো করে আমাদের ক্লাস করে না, তাদের একটা বড় অংশ হচ্ছে সবসময় লিমিটিং বিক্রিয়কের অঙ্কে আটকায়া যায়। অর্থাৎ লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা প্রপারলি ক্লিয়ার না হওয়ার কারণে অনেক শিক্ষার্থী লিমিটিং বিক্রিয়কের অঙ্ক কখনো উত্তর মিলাতে পারে এবং কখনো উত্তর মিলাতে পারে না। এবং বোর্ডেও কিছু অঙ্ক আসছে যেগুলো নিয়ে উত্তরে বিভ্রান্তি রয়েছে, এক এক জায়গায় এক একভাবে উত্তর করে দেওয়া আছে। অর্থাৎ যাদের কনসেপ্ট ক্লিয়ার না তাদের ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়কের উত্তরটা অনেক সময় ঠিক হয়, অনেক সময় ঠিক হয় না। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা লিমিটিং বিক্রিয়কের অঙ্কটা খুব সহজেই পারে। এই জন্য লিমিটিং বিক্রিয়ক পড়ার পূর্বে আমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার করতে পারি, লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি এটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের এই পড়াটা একদম সহজ হয়ে যাবে। আর ঠিক এই জন্যই আমরা তোমাদের সাথে আজকে ক্লাসে লিমিটিং বিক্রিয়কের বেসিক এবং কনসেপ্ট এই পুরো বিষয়টা আলোচনা করতে চাই। প্রথমে আমরা জানতে চাই লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি। একটা বিক্রিয়া পাত্রে যখন আমরা একাধিক বিক্রিয়ক রাখবো, এই বিক্রিয়কগুলা বিক্রিয়া করার সময় যে কোনো একটা বিক্রিয়ক বিক্রিয়া পাত্র থেকে আগে শেষ হয়ে যাবে। অর্থাৎ ধরা যাক আমি কোনো বিক্রিয়া পাত্রে দুটি বিক্রিয়ক রেখেছি এবং তারা পরস্পরের সাথে বিক্রিয়া করছে। এখন দুইটা বিক্রিয়কের আনুপাতিক পরিমাণ কম বা বেশি হইতে পারে। যে বিক্রিয়কটা বিক্রিয়া পাত্র থেকে আগে শেষ হয়ে যাবে ওই বিক্রিয়কটাকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক। অর্থাৎ যদি একাধিক বিক্রিয়কের মধ্যে কোন একটা বিক্রিয়ক বিক্রিয়া পাত্র থেকে বিক্রিয়া করার সময় আগে শেষ হয়ে যায়, মানে আনুপাতিকভাবে পরিমাণটা কি থাকে, কম থাকে, তাহলে ওইটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা গল্পের মাধ্যমে বিষয়টার নিয়ে আলোচনা শুরু করতে চাই যাতে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়। ধরা যাক তোমরা সবাই যখন এই ভিডিওটি দেখবে তখন ভিডিওর নিচে কমেন্ট করবে, এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট করবে। ধরা যাক কোনো শিক্ষার্থী বাজারে গিয়ে 1 কেজি আলু কিনছে আর 1 কেজি লবণ কিনছে। আবার বুঝে নাও, ধরা যাক কোনো শিক্ষার্থী বাজারে গিয়ে 1 কেজি আলু এবং 1 কেজি লবণ কিনছে। তুমি বলো তো 1 কেজি আলু এবং 1 কেজি লবণের মধ্যে তুমি কোনটা কম কিনেছো, কোনটা বেশি কিনেছো? নিশ্চয়ই আমার এই কথা শোনার পর তোমার মনে হবে যে 1 কেজি আলু আর 1 কেজি লবণ দুইটাই তো আমাদের কাছে সমান মনে হচ্ছে, কারণ দুইটাই তো 1 কেজি করে কিনেছি। তাহলে কোনোটাই কম কিনি নাই, কোনোটাই বেশি কিনি নাই। তো নিশ্চয়ই এইটা তোমার ম্যাথের বেসিক থেকে তুমি উত্তর করতে পারবে। এইবার তুমি চিন্তা করে দেখো, কনসেপচুয়ালি তুমি ভেবে দেখো, তুমি 1 কেজি আলু এবং 1 কেজি লবণ রান্নাঘরে এনে রাখলা। ধরা যাক তোমার রান্নাঘরটা একটা বিক্রিয়া পাত্রের মতো। এইবার তুমি চিন্তা করো যে এই যে 1 কেজি আলু এবং 1 কেজি লবণ, তুমি এই আলু আর লবণ যখন রান্না করবা তখন নিশ্চয়ই 1 কেজি আলু রান্না করতে তুমি 1 কেজি লবণ দিবা না? দিবা নাকি? কখনোই দিবা না। 1 কেজি আলু রান্না করতে গিয়ে তুমি যদি 1 কেজি লবণ দিয়ে দাও, কোনোদিন ওই রান্না তুমি খেতে পারবা না। অর্থাৎ বিষয়টা হচ্ছে 1 কেজি আলু রান্না করতে 1 কেজি লবণ ব্যবহার করা হয় না। তাই আলু এবং লবণ দুইটাই যখন আমি রান্নাঘরে এনে রাখবো, তখন ধরা যাক 1 কেজি আলু রান্না করতে 100 গ্রাম লবণ প্রয়োজন। তার মানে আলু কিন্তু লবণ শেষ হওয়ার বহু আগে শেষ হয়ে যাবে। এবং আলু যেহেতু লবণ শেষ হওয়ার বহু আগে শেষ হয়ে যাবে, তার মানে এই আলু এবং লবণের মধ্যে আনুপাতিকভাবে, সরাসরি না, সরাসরি তো দুইটা 1 কেজি 1 কেজি, আনুপাতিকভাবে আমরা নিশ্চয়ই কিন্তু আলুটা কম কিনেছি। যারা এই ব্যাপারটা বুঝবে তাদের কিন্তু কনসেপ্ট ফুললি ক্লিয়ার। অর্থাৎ আমি আবারও বলার চেষ্টা করছি, দুইটা বিক্রিয়কের মধ্যে যেই বিক্রিয়কটা বিক্রিয়া পাত্র থেকে আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেহেতু 1 কেজি আলু এবং 1 কেজি লবণ আমাদের কাছে আপাত দৃষ্টিতে সমান মনে হলেও বাস্তবিক অর্থে 1 কেজি আলু রান্না করতে 1 কেজি লবণ যেহেতু লাগে না, তাই আমাদের রান্নাঘর থেকে 1 কেজি লবণ শেষ হওয়ার অনেক আগেই 1 কেজি আলু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই আলু ও লবণের ঘটনায় বলতে পারি আলু হচ্ছে একটি লিমিটিং বিক্রিয়ক। নিশ্চয়ই শিক্ষার্থীরা আমার এই গল্প শুনে লিমিটিং বিক্রিয়ক বিষয়টা কি তার কিছু হলেও আইডিয়া পেয়েছো। আমরা আরও এরকম কনসেপচুয়াল আইডিয়া দিয়ে তোমাদের পুরো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, একটু যেহেতু 9 এর বাচ্চারা এই ক্লাসটি করবে এবং
এই অঙ্কটা অনেকের কাছেই একটু বেশ জটিল মনে হয়, তাই আমরা চেষ্টা করছি একদম ধরে ধরে তোমাদের বিষয়টি ক্লিয়ার করার জন্য, এবং আমরা আশা করছি তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো, এবং কোনো অসুবিধা হলে নিশ্চয়ই তোমরা ভিডিও নিচে কমেন্ট করবে, আমি সেটা ফিডব্যাক দেখে তোমাদের আরও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে বলছে লিমিটিং বিক্রিয়কের যদি অঙ্ক করতে চাই তাহলে আমাদের কি কি কাজ করা দরকার, তার জন্য আমি তোমাদের জন্য কিছু পরামর্শ রেডি করেছি। দেখো বলা হচ্ছে এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমে বিক্রিয়া লিখে সমতাকরণ করতে হবে। তোমার প্রথম কাজ হচ্ছে যেই ঘটনাটা দেয়া থাকবে, যে পদার্থের সাথে যে পদার্থের বিক্রিয়ার কথা বলা থাকবে অঙ্কে, সেই ঘটনাটা দেখে তোমাকে বিক্রিয়া লিখতে হবে, এবং বিক্রিয়া লিখলে হবে না, ওই বিক্রিয়াটাকে প্রপারলি সমতাকরণ করতে হবে। এটা তোমার ফার্স্ট কাজ। এবার দেখো দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে অঙ্কের ডাটা দেখে আনুপাতিক হিসাব করে করতে হবে কোন বিক্রিয়কের পরিমাণ কম। অর্থাৎ তুমি অঙ্কের যে ডেটা, অঙ্কে যে তথ্য দেওয়া থাকবে যে এর মধ্যে এতটুকু এই পদার্থ যোগ করা হলো, ওই অঙ্কের ডেটা দেখে আনুপাতিকভাবে হিসাব করতে হবে, এমনি হিসাব করলে হবে না, আনুপাতিকভাবে হিসাব করতে হবে কোন বিক্রিয়কের পরিমাণটা কম। এরপর দেখো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে বিক্রিয়কের আনুপাতিক পরিমাণ কম, যে বিক্রিয়কের আনুপাতিক পরিমাণ কম সেটি হবে লিমিটিং বিক্রিয়ক, এবং অঙ্কের সকল হিসাব লিমিটিং বিক্রিয়কের মানের উপর নির্ভর করে। অর্থাৎ আনুপাতিকভাবে যে বিক্রিয়কটা কম হবে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক, এবং অঙ্কের যত হিসাব থাকবে সব লিমিটিং বিক্রিয়কের উপর ভিত্তি করেই হবে। নিশ্চয়ই 3টা কথা বুঝতে পেরেছো। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। আমরা প্রথমেই এই অঙ্কটা লিমিটিং বিক্রিয়কের উদাহরণ হিসেবে দেই, যে ধরা যাক কোন একটা বিক্রিয়া পাত্রে আমরা 5 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেন যোগ করেছি। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেন যে আমরা যোগ করছি, তাহলে এই দুইটা বিক্রিয়কের মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক? নিশ্চয়ই 5 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেনের মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক, এই প্রশ্ন করার সময় বেশিরভাগ শিক্ষার্থী বলে কেন আপনি এটা বুঝতে পারছেন না, 10 গ্রাম অক্সিজেন আর 5 গ্রাম হাইড্রোজেনের মধ্যে 5 গ্রাম হাইড্রোজেনই তো কম। তার মানে আমরা তো দেখেই বুঝি যে 10 গ্রামের জায়গায় আর 5 গ্রামের জায়গায় 5 গ্রামটা কম। না, রং কনসেপ্ট। তোমাকে বারবার বোঝানো হলো যে তুমি কখনোই এই ডেটা দেখে সিদ্ধান্ত নিতে পারবা না কোনটা লিমিটিং বিক্রিয়ক। তোমাকে আগে বিক্রিয়া লিখতে হবে, সমতাকরণ করতে হবে, এবং হিসাব করতে হবে আনুপাতিক হিসাব। আমি আবারও ওই গল্পে চলে যাই। তুমি যদি 1 কেজি আলু আর 1 কেজি লবণ দেখে ভাবো যে দুইটা সমান কিনেছো, তাহলে তুমি নিশ্চয়ই সঠিক হিসাব করছো না। তোমাকে চিন্তা করতে হবে যে 1 কেজি আলু রান্না করতে ধরা যাক 100 গ্রাম লবণ দরকার, তার মানে 1 কেজি আলুর সমতুল্য লবণ হচ্ছে 100 গ্রাম লবণ। 1 কেজি আলুর সমতুল্য লবণ কিন্তু 1 কেজি লবণ না, 100 গ্রাম লবণ। তাহলে আমি যদি বাজারে গিয়ে 1 কেজি আলুর সাথে 100 গ্রাম লবণ কিনতাম, তাহলে আমি দুইটা সমান কিনতাম। তোমাকে আনুপাতিক হিসাব করতে হবে যে কোন বিক্রিয়ক অপর বিক্রিয়কের সাথে কতটুকু পরিমাণ বিক্রিয়া করে। তোমাকে এই আনুপাতিক হিসাবের মধ্যে আসতে হবে। তুমি সরাসরি যদি সংখ্যা দেখে হিসাব করো তাহলে এইটা তোমার কনসেপচুয়াল হবে না, আর এই কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে শিক্ষার্থীরা কিন্তু অঙ্ক বুঝে না। তাহলে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি 5 গ্রাম আর 10 গ্রাম দেখে যে 10 গ্রামের চাইতে 5 গ্রাম কম, তাই এটা পরিমাণে কম, না, এটা ভুল কনসেপ্ট। তোমাকে আগে বিক্রিয়া লিখতে হবে, সমতাকরণ করতে হবে, আনুপাতিক হিসাব করতে হবে কে কম কে বেশি, তারপর ডিসাইড করতে হবে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তাহলে কিভাবে হিসাবটা করতে হবে তার একটা পূর্ণাঙ্গ আলোচনা আমি এখন তোমাদের সাথে করব। তো চলো আমরা আবারও আমাদের এই নিয়মটা দেখে নেই যে আমরা কিভাবে লিমিটিং বিক্রিয়ক নির্ধারণ করব। এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমে বিক্রিয়া লিখে সমতাকরণ করতে হবে, তারপর হচ্ছে অঙ্কের ডেটা দেখে, দেখো অঙ্কের ডেটা দেখে আনুপাতিকভাবে হিসাব করতে হবে কোন বিক্রিয়কের পরিমাণ কম। ওকে, আমরা এই দুইটা লাইন পড়ে এখন চলো এই বিষয়টি সমাধান করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের যে এখানে উদ্দীপকে অঙ্কটি দেয়া আছে কোনটি লিমিটিং বিক্রিয়ক তা সলভ করার চেষ্টা করি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের বিক্রিয়া লিখা এবং সমতাকরণ করা। যেহেতু এখানে হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে কথা বলা হয়েছে, তাহলে হাইড্রোজেন যোগ অক্সিজেন উৎপন্ন হচ্ছে H2O, পানি। ওকে, আচ্ছা, এখন দেখো খেয়াল করো এখানে সমতাকরণ করার জন্য এখানে তো দুইটা অক্সিজেন, তার মানে পানির সামনে কি দিতে হবে? 2 দিতে হবে। দেখো পানির সামনে 2 না দিলে অক্সিজেন বামে যেহেতু দুইটা, তার মানে ডানেও দুইটা পানি হতে হবে, মানে দুইটা অক্সিজেন হইতে হবে। এবার পানির সামনে 2 দিতে গিয়ে হাইড্রোজেন হয়ে গেছে 4টা, তাহলে এখানে 2 দিতে হবে। নিশ্চয়ই আমরা বুঝে গেছি, তাই না? আচ্ছা, ভালো কথা। এইবার 2 গুণ 2 মানে কত? 4, আর এইটা হচ্ছে 32, আর এটা 2 গুণ 18 মানে এটা হচ্ছে 36।
অর্থাৎ আমরা এই বিক্রিয়া থেকে বুঝতে পারলাম যে প্রতি 4 গ্রাম হাইড্রোজেনের সাথে প্রতি 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে এবং 36 গ্রাম পানি উৎপন্ন হয়। খেয়াল রাখবো আমরা, যদি বিক্রিয়কের মোট ভরের যোগফল উৎপাদের মোট ভরের যোগফলের সমান না হয় তাহলে বুঝবো আমরা আমাদের বিক্রিয়া সমতাকরণে ত্রুটি আছে। তার মানে এইখানে আমরা যে রেশিও পেলাম এই 4 আর 32, এটা হচ্ছে অর্থাৎ প্রতি 4 গ্রাম হাইড্রোজেন প্রতি 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তোমাকে এই রেশিওটা অল টাইম মাথায় রাখতে হবে। এইবার আসবো আমরা আমাদের অঙ্কের ডেটাই কত ছিল। দেখো আমাদের অঙ্কের ডেটাই হাইড্রোজেন দেওয়া ছিল 5 গ্রাম আর অক্সিজেন দেওয়া ছিল কত গ্রাম? 10 গ্রাম। তাহলে তুমি চিন্তা করো, যেখানে হাইড্রোজেন দরকার 4 গ্রাম সেখানে হাইড্রোজেন দেয়া আছে 5 গ্রাম, ঠিক আছে? আর যেখানে অক্সিজেন দরকার 32 গ্রাম সেইখানে অক্সিজেন দেয়া আছে 10 গ্রাম। 4 গ্রাম দরকার আছে 5 গ্রাম, 32 গ্রাম দরকার আছে 10 গ্রাম। খেয়াল করছো বিষয়টা? তাহলে তুমি এবার সরাসরি হিসাব করবে নাকি আনুপাতিকভাবে হিসাব করবে? নিশ্চয়ই তুমি আনুপাতিকভাবে হিসাব করবে। আনুপাতিকভাবে কিভাবে হিসাব করবে খেয়াল করো। এই যে দেখো 4 দরকার আছে 5, 32 দরকার আছে কি 10। তাহলে এবার চিন্তা করে দেখো প্রকৃতপক্ষে অক্সিজেন কিন্তু কম আছে। নিশ্চয়ই বিষয়টি খেয়াল করছো। দেখে মনে হচ্ছিল প্রথমে 10 গ্রাম বেশি, কিন্তু না, প্রকৃতপক্ষে অক্সিজেনই কম আছে আনুপাতিকভাবে চিন্তা করলে। আর যেহেতু অক্সিজেন কম আছে তার মানে এটি অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। যে সকল শিক্ষার্থীর এই হিসাবটা ধরতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি একটি নিজস্ব রাফ টেকনিক বোঝানোর চেষ্টা করছি। দেখো একটা রাফ টেকনিক তুমি যদি ফলো করো, মানে একটা ছোট অ্যানালাইটিক্যাল টেকনিক তুমি যদি ব্যবহার করো, যার মাধ্যমে তুমি কিন্তু এই প্রবলেমের সমাধান করতে পারো, যারা একটু কম বুঝতে পারছো। এছাড়াও যারা কম বুঝছো তারা কয়েকটি অঙ্ক আমি কিভাবে সলভ করছি পরপর তা দেখলে তোমাদের কাছে এই জিনিসটা একদম ইজি হবে। প্রথমে নাও ধরতে পারতে পারো অনেক শিক্ষার্থী প্রথমে ধরে ফেলতে পারো হিসাবটা, 2, 3, 4টা অঙ্ক দেখবা, তাহলে দেখবা পুরো ব্যাপারটা তোমার কাছে এত বেশি ক্লিয়ার হচ্ছে যে তুমি আর কখনো অন্তত লিমিটিং বিক্রিয়কের অঙ্ক ভুল করছো না। তাহলে দেখো হাইড্রোজেন H2, তাহলে H2 কি হবে? হাইড্রোজেন অঙ্কে দেয়া আছে কত গ্রাম? ডেটায় 5 গ্রাম। যা দেয়া থাকবে অঙ্কের ডাটাই তাকে রাখবা লবে, আর যেটা প্রয়োজন তাকে রাখবা কি? হরে। এই দেখো 5/4 মানে 1.25 ভাগফল। অর্থাৎ অঙ্কের ডাটাই যেটা দেয়া থাকবে সেটা রাখবা লবে, আর যেটা অনুপাত পাবা সমীকরণ থেকে তাকে রাখবা হরে। হাইড্রোজেন 5 গ্রাম অঙ্কে দেয়া ছিল আর অনুপাত হচ্ছে 4, তাই 5কে তুমি 4 দিয়ে ভাগ করেছো, 1.25 পেয়েছো। এইবার যদি অক্সিজেনকে নিয়ে চিন্তা করো তাহলে এটা হচ্ছে অঙ্কে দেয়া আছে 10 গ্রাম আর এটা 32, এটা কত হয়? এইখানে 10কে 32 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 0.31। এখন দেখো এই দুইটা ভাগফলের মধ্যে যে ভাগফলটা ছোট ভাগফল ধরে নিতে হবে ওটা আনুপাতিকভাবে কম আছে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের আনুপাতিক হিসাব যেটা আমি করে দেখালাম, এটা একটা রাফ পদ্ধতিটা অঙ্কে দেখাবা না, হ্যাঁ, এটা আমরা নিজে থেকেই তোমাকে সহজ করার জন্য শেখাচ্ছি, তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এটা অঙ্কের খাতায় কখনো দেখাবা না, ওকে? এই দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের কথা যদি চিন্তা করো, এখানে অক্সিজেনের পরিমাণটা নিশ্চয়ই অনেক কম, আর যেহেতু অক্সিজেনের পরিমাণটা অনেক কম তাই আমরা বলতে পারি লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে তুমি রাফ করার টেকনিক, যার মাধ্যমে তুমি অঙ্কের উত্তর করার আগেই বুঝে নিতে পারবে কার পরিমাণ কম কার পরিমাণ বেশি। কারণ অঙ্কের উত্তর জেনুইন নিয়মে করার আগেই যদি তুমি এটা বুঝতে পারো, তোমার দুইটা লাভ। একটা লাভ হচ্ছে অঙ্ক করার সময় কাটাকাটি করা লাগবে না, প্ল্যানিংটা ঠিক থাকবে, কারণ আমরা সবসময় ঐকিক নিয়মে জানি অঙ্কের উত্তর যেটা হয় তাকে ডান দিকে রাখতে হয়, এটা একটা সুবিধা। পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষা হলে আরেকটা প্রবলেম হয়, যখন কোনো অঙ্ক পরীক্ষায় আসে তখন অঙ্কটা করার পর তার কাছে মনে হয় যে এই অঙ্কটার উত্তর ঠিক হলো নাকি ভুল হলো। ও যখন শর্টকাট টিপসের মাধ্যমে আগেই জানতে পারবে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এবং অঙ্ক করার পরও যখন দেখবে ওটাই লিমিটিং বিক্রিয়ক বের হয়েছে, তখন অন্য কারোর সাথে অঙ্কের উত্তর মেলানোর মতো ঘটনা সে আর ঘটাবে না, এবং পরীক্ষা হলে সে আত্মবিশ্বাসের সাথে অঙ্কের উত্তর করতে পারবে। ওকে, তো এই হচ্ছে আমাদের রাফ পদ্ধতি, যার মাধ্যমে আমরা অলরেডি বুঝে গিয়েছি যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তাহলে এটা আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেই ব্যাপারটা নিয়ে এখন কথা বলি। আমরা দেখবো যে কোনটি লিমিটিং বিক্রিয়ক তা বোঝার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা জানতে চাইবে তাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে যেহেতু আমাদের কোশ্চেন 1 ছিল কোনটি লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক যেহেতু অক্সিজেন আমরা বুঝে গেছি রাফ করেই, তার মানে আমরা অক্সিজেনকে ডান দিকে রাখবো। তো আমরা লিখবো বিক্রিয়া হতে। কেন বিক্রিয়া হতে লিখবো? কারণ আমরা এইখানে 4 এবং 32 এই অনুপাত যেটা পেয়েছি সেটা প্রকৃতপক্ষে বিক্রিয়া হতেই পেয়েছি, আমরা অঙ্কে এটা দেয়া ছিল না। তাহলে আমরা এখন বলবো 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে, 32 গ্রাম O2 এর সাথে। ওকে,
আমরা এটা পেলাম, কোথা থেকে পেলাম? বিক্রিয়া হতে। এবং আমরা কি করলাম, যেটা উত্তর তাকে ডান দিকে রাখলাম। অতএব 4 গ্রাম তো গেল, অতএব কত গ্রামের কথা বলবো আমরা? অঙ্কে দেয়া আছে কত গ্রাম? 5 গ্রাম। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে ইকুয়াল 32 গুণ 5 ভাগ 4। তাহলে কত হয় একটু খেয়াল করো, কত হয়? এই যে 32 গুণ 5 ভাগ 4 হয় কত? 40 গ্রাম। তার মানে বোঝা গেল যে এইখানে যে হাইড্রোজেন দেয়া আছে 5 গ্রাম, তার সাথে বিক্রিয়া করার জন্য 40 গ্রাম কি প্রয়োজন ছিল? অক্সিজেন প্রয়োজন ছিল। কিন্তু আমাদের কাছে 40 গ্রাম অক্সিজেন নেই, আমাদের কাছে আছে কত গ্রাম? মাত্র 10 গ্রাম। তাহলে এখানে আনুপাতিকভাবে যতটুকু হাইড্রোজেন আছে তার তুলনায় অক্সিজেন কি আছে? কম আছে। আর এজন্য তা হবে কি? লিমিটিং বিক্রিয়ক। তখন তুমি এই কথাটা এখানে লিখে দিবা, এই কথাটা লিখে দিবা, আমি ব্রিফ করে দিচ্ছি। বলতে হবে যে বিক্রিয়কের আনুপাতিক পরিমাণ কম, অর্থাৎ যেটি বিক্রিয়া পাত্র থেকে আগে শেষ হয়ে যাবে, এই কথাগুলো তুমি এখানে অঙ্কে লাস্টে লিখে দিবা। যে বিক্রিয়কের আনুপাতিক পরিমাণ কম, অর্থাৎ যেটি বিক্রিয়া পাত্র থেকে আগে শেষ হয়ে যাবে, সেটি লিমিটিং বিক্রিয়ক। উপরোক্ত গাণিতিক হিসাব থেকে আমরা বুঝতে পারি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার তার চাইতে অক্সিজেন পরিমাণে কম থাকাই তা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আমি আবার বলছি, উপরোক্ত গাণিতিক হিসাব থেকে আমরা বুঝতে পারি 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তার তুলনায় অক্সিজেন পরিমাণে কম থাকায় তা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, এই কথাটুকু লিখে দিলেই কিন্তু তুমি পরীক্ষায় পূর্ণাঙ্গ উত্তর করতে পারলে। এবং রাফের মাধ্যমে তুমি যেহেতু আগেই জেনে গিয়েছো কোনটি লিমিটিং বিক্রিয়ক, তাই তোমার জন্য অঙ্ক করাটা অনেক সহজ হবে। অনেকেই ভাবতে পারো যে হ্যাঁ, এই রাফ করার কি দরকার, আমি তো দেখেই বুঝে গেছি অলরেডি কোনটা কম কোনটা বেশি। অনেক সময় এই অনুপাতের পার্থক্যটা খুবই সূক্ষ্ম থাকবে, ছোট কোনো মান দিবে যেখানে তুমি বুঝে ওঠাটা কঠিন হবে যে আসলে কোনটা কম আছে কোনটা কি আছে বেশি আছে। এই জন্য ওই সময়ে আমাদের এই রাফ পদ্ধতিটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। এইবার দেখো, সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোনটি অবশিষ্ট থাকবে। অর্থাৎ দেখো, যেটা লিমিটিং বিক্রিয়ক ওটা তো শেষ হয়ে যাবে, আর যেটা লিমিটিং বিক্রিয়ক না ওটা কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে যেটা অবশিষ্ট থাকবে আমরা এটা হিসাব করব। অলরেডি আমরা কিন্তু প্রথমেই শর্টকাট রাফ পদ্ধতির টেকনিকের মাধ্যমে জেনে গিয়েছি এখানে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। তার মানে আমরা বুঝে গেছি যে অক্সিজেন আগে শেষ হয়ে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে কে? নিশ্চয়ই হাইড্রোজেন। আমরা আগে থেকেই যেহেতু জানলাম যে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, তাই আমাদের জন্য এবার হিসাব করাটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, আমরা এবার কোশ্চেন 2 এর উত্তর করব। তাহলে আমরা আবার কোশ্চেন 2 এর উত্তর করার জন্য লিখব বিক্রিয়া হতে। আমাদের এই কথাটা সব সময় লিখতে হবে, কারণ আমরা এই হিসাবটা করছি বিক্রিয়া হতে। তাহলে লিখবো আমরা কি, যেটা জানতে চাইবে তাকে ডান দিকে রাখবো। 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, হ্যাঁ, বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেন এর সাথে। 32 গ্রাম বিক্রিয়া করে 4 গ্রামের সাথে। তাহলে অতএব কত গ্রাম বিক্রিয়া করে? 10 গ্রাম। 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গুণ 10, হ্যাঁ, ভাগ কত? 32। তাহলে 40, 4 গুণ 10 মানে 40 ভাগ 30, না দুঃখিত, 40 ভাগ 32। তাহলে 1.25 গ্রাম হাইড্রোজেন এর সাথে। তার মানে আমরা বুঝলাম যে এইখানে যে পরিমাণ হাইড্রোজেন আছে তার মাত্র 1.25 গ্রাম হাইড্রোজেনের সাথে কি করে? বিক্রিয়া করে, বাকিটুকুর সাথে বিক্রিয়া করে না। তাহলে অতএব বিক্রিয়া করে 1.25, তাহলে অবশিষ্ট কতটুকু হবে? যা আমরা বিক্রিয়া পাত্রে নিয়েছিলাম তা থেকে যতটুকু বিক্রিয়া করে ততটুকু বাদ দিলেই অবশিষ্ট পাওয়া যাবে। তাহলে অতএব অবশিষ্ট H2 এর পরিমাণ ইকুয়াল 5 মাইনাস 1.25। তাহলে কত হবে? এই দেখো 3.75 গ্রাম। 3.75 গ্রাম, অর্থাৎ এখানে 3.75 গ্রাম হাইড্রোজেন কি থাকবে? অবশিষ্ট থাকবে। নিশ্চয়ই আমরা আরও একটি চমৎকার কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম। অর্থাৎ এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা জানতে চাইতে পারে পরীক্ষায়, আবার জানতে চাইতে পারে যে কোনটি অবশিষ্ট থাকে। আমরা দুটি বিষয় কিন্তু ক্লিয়ার। এবার আমরা 3 নাম্বার কোশ্চেন এবং অ্যাডভান্স কোশ্চেন, যে কোশ্চেনটার কারণে অনেক জায়গায় আমরা অঙ্কের উত্তর ভুল পাই। অর্থাৎ এই কনসেপ্টটা সবার ক্লিয়ার থাকে না, কেন জানি আমি জানি না, বাট আমরা অনেক জায়গায় অনেক গাইড বই টাইপের বইয়েও কিন্তু আমরা অনেক সময় উত্তর ভুল পাই এবং এক একজন এক একভাবে উত্তর করে। টেস্ট পেপারও আমরা এরকম উত্তর পেয়ে থাকি। কিন্তু আমরা আশা করি যারা আমাদের এই ক্লাসটি দেখবে, দেখার পর পরবর্তীতে
তারা এই কনসেপ্টের প্রশ্ন কখনো উত্তর ইনশাল্লাহ ভুল করবে না। দেখো বলছে কতটুকু পানি উৎপন্ন হবে, মানে উৎপাদ কতটুকু হবে। কিভাবে কোন একটা বিক্রিয়ায় যখন দুইটা বিক্রিয়কের ডেটা দেয়া থাকবে, কোন একটা বিক্রিয়ায় যখন দুইটা বিক্রিয়কের ডেটা থাকবে, কতটুকু প্রোডাক্ট তৈরি হবে তা কিভাবে হিসাব করলে হিসাবটা কখনো ভুল হবে না, সেই বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো এইখানে আমরা কিন্তু অলরেডি আমাদের 3 নাম্বার পয়েন্টে একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছি। দেখো বলা হচ্ছে কি, দেখো যে বিক্রিয়কের আনুপাতিক পরিমাণ কম সেটি হবে লিমিটিং বিক্রিয়ক এবং অঙ্কের সকল হিসাব লিমিটিং বিক্রিয়কের মানের উপর নির্ভর করে। বলা হচ্ছে যে বিক্রিয়কের আনুপাতিক পরিমাণ কম সেটি হবে লিমিটিং বিক্রিয়ক এবং অঙ্কের সকল হিসাব লিমিটিং বিক্রিয়কের মানের উপর নির্ভর করে। ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে দুইটা হিসাব দেখাবো। একটা হিসাব হচ্ছে কতটুকু পানি উৎপন্ন হবে তা কিভাবে ভুল হয়, মানে এই হিসাবটা কিভাবে ভুল হয় এটা দেখাবো, আরেকটা দেখাবো সঠিক হিসাব। ওকে, চলো আমরা খেয়াল করি। এখানে তুমি দেখো আমরা দেখতে পাচ্ছি যে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপন্ন করে, এটা বিক্রিয়া থেকে আমরা পেয়েছি। তো প্রথমে আমরা ভুলটা দেখি, ভুল পদ্ধতি। হ্যাঁ, প্রথমে আমরা ভুল পদ্ধতি, তোমাদের এই যে ভুল এবং ঠিক দুইটা দেখায় আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমে ভুল পদ্ধতি দেখি, সেটা হচ্ছে ধরা যাক আমরা 4 গ্রাম হাইড্রোজেন নিয়ে হিসাব করলাম। আমরা বলছি বিক্রিয়া হতে 4 গ্রাম হাইড্রোজেন থেকে পাওয়া যায় হ্যাঁ ইকুয়াল 36 গ্রাম পানি। ভালো কথা, তাহলে হতে 5 গ্রাম থেকে পাওয়া যাবে, 5 গ্রাম হাইড্রোজেন থেকে পাওয়া যায় এই 36 গুণ 5 ভাগ 4। ঠিক আছে, মেবি 45 হবে, আমি চেক করে নেই। 36 গুণ 5 ভাগ 4, আচ্ছা 45 গ্রাম আমরা পানি পাই। চিন্তা করতে পারছো কি কত ভুল এটা, যে তুমি হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলায়া তুমি বিক্রিয়া পাত্রে যোগ করছোই মোট 15 গ্রাম, অর্থাৎ 5 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেন তুমি যোগ করছো 15 গ্রাম, আর তোমাকে কিনা হিসাব দেখানো হচ্ছে যে এই পদ্ধতিতে তুমি হিসাব করলে তোমার পানি চলে আসছে কত গ্রাম, 45 গ্রাম প্রোডাক্ট তুমি পাচ্ছ। দেখো এই হিসাবটা পুরোপুরি ভুল, এই পদ্ধতিতে হিসাব করা যাবে না। কেন যাবে না? কারণ আসলে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য আমরা কিছুক্ষণ আগে দেখলাম না 40 গ্রাম অক্সিজেন প্রয়োজন। তাহলে আসলে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য যতটুকু অক্সিজেন প্রয়োজন তা কি আছে? তাহলে শুধু হাইড্রোজেন কি আমাদেরকে পানি দিতে পারবে? কখনোই পারবে না। তাহলে আমরা কেন হাইড্রোজেনের মান নিয়ে হিসাব করব? কারণ যেটা অবশিষ্ট থাকে তার মান নিয়ে যদি প্রোডাক্টের হিসাব করা যায় অল টাইম ভুল উত্তর আসবে। তাহলে আমাদেরকে কতটুকু প্রোডাক্ট তৈরি হবে এই হিসাব করতে হবে কার মান নিয়ে? বলো, কার মান নিয়ে করতে হবে? লিমিটিং বিক্রিয়কের মান নিয়ে। এখানে নিশ্চয়ই হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক নয়, তাই অনেকেই কিন্তু এটা না বুঝে অনেক বোর্ডের কোশ্চেনের উত্তর ভুল করেছে। আমি তোমাদেরকে পরবর্তী অর্থাৎ লিমিটিং বিক্রিয়কের যে লাস্টের দিকের সৃজনশীল সলভিং যে ক্লাসগুলো থাকবে সেইখানে আমি তোমাদেরকে লিমিটিং বিক্রিয়কের অঙ্কে কিভাবে কতটুকু উৎপাদ তৈরি হবে এই ধরনের অঙ্কের উত্তর ভুল অনেক জায়গায় দেয়া আছে, অনেক জায়গায় ঠিক দেয়া আছে, কোনটা ঠিক এবং কোনটা ভুল তা আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবা। এবার চলে যাই আমরা সঠিক পদ্ধতি। হ্যাঁ, সঠিক পদ্ধতি হচ্ছে এটাই যে তোমাকে সবসময় কতটুকু প্রোডাক্ট তৈরি হবে তা নির্ণয় করতে হবে কার মান নিয়ে? লিমিটিং বিক্রিয়কের মান নিয়ে। ওকে, তাহলে আমরা কি করতে পারি খেয়াল করি। তাহলে আমরা কি করতে পারি, এখানে তুমি দেখো এখানে কি ছিল, এই 32 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায় 36 গ্রাম পানি। হ্যাঁ, তোমাকে এটা চিন্তা করতে হবে। তাহলে বিক্রিয়া হতে লিখবো, বিক্রিয়া হতে ওই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, বিক্রিয়া হতে 32 গ্রাম O2 থেকে পাওয়া যায় কত গ্রাম বলো? 36 গ্রাম পানি। ওকে, অঙ্কে দেয়া ছিল কত গ্রাম জানো? 10 গ্রাম। 10 গ্রাম O2 থেকে পাওয়া যায়, তাহলে 36 গুণ 10 ভাগ 32, তাহলে কত হবে আমরা হিসাব করে দেখি। 36 গুণ 10 মানে 360 ভাগ 32, এই দেখো 11.25 গ্রাম পাওয়া যাবে। হ্যাঁ, এইটা মেনে নেওয়া যায়, কারণ আমি হাইড্রোজেন যোগ করছিলাম 5 গ্রাম। ঠিক আছে, 5 গ্রাম হাইড্রোজেন যোগ করছিলাম আর 10 গ্রাম অক্সিজেন যোগ করছিলাম, দুইটা মিলা হয় 15। যেহেতু সমস্ত অক্সিজেন বিক্রিয়া করে নাই তার মানে কিছু তো অবশিষ্ট ছিল।
তখন এই 11.25 গ্রাম 11.25 গ্রাম পানি উৎপন্ন হয়েছে। বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আসলে কতটুকু প্রোডাক্ট তৈরি হবে তা অল টাইম হিসাব করতে হবে, যেটি লিমিটিং বিক্রিয়ক তার মান নিয়ে। তুমি খেয়াল করে দেখো, আমি আবার পড়াচ্ছি, যে বিক্রিয়কের আনুপাতিক পরিমাণ কম সেটি হবে লিমিটিং বিক্রিয়ক, এবং অঙ্কের সকল হিসাব লিমিটিং বিক্রিয়কের মানের উপর নির্ভর করে। অর্থাৎ যদি কোনো বিক্রিয়াই বলে কতটুকু উৎপাদ তৈরি হবে, তাহলে যে কোনো বিক্রিয়ক নিয়ে হিসাব না করে যদি লিমিটিং বিক্রিয়কের মান ব্যবহার করে আমরা হিসাব নেই, তাহলে আমাদের উত্তরটি সঠিক হবে। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিমিটিং বিক্রিয়কের কনসেপচুয়াল যে আলোচনা তা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আমরা এবার ডিরেক্ট গাণিতিক সমস্যায় চলে যাব। দেখো এখানে আমরা লিখে রেখেছি লিমিটিং বিক্রিয়ক বিষয়ক গাণিতিক সমস্যা। যেমন দেখো এইখানে সেম টাইপের একটা অঙ্ক, এই যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 32 গ্রাম অক্সিজেন রাখা হলে পাত্রে কি পরিমাণ অবশিষ্ট থাকবে। কি অবশিষ্ট থাকবে সেটাও বলে নাই, বুঝে নিতে হবে। 2 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া লিখে সমতাকরণ করা। এটি আমাদের লেকচার শিটের 140 নম্বর অঙ্ক। ওকে, তো প্রথম কাজ যেহেতু বিক্রিয়া লিখে সমতাকরণ করা, হ্যাঁ আমরা সেই কাজটা করি। এই যে H2 যোগ O2, হ্যাঁ উৎপন্ন হচ্ছে H2O, সমতাকরণ করলে এখানে 2টা অক্সিজেন, তাই 2, আর এখানে 2 হবে। এটা যখন 2 গুণ 2 মানে কত? 4, আর এটা কত? 32, আর এটা 2 গুণ 18 মানে কত? 36। বুঝতে পারছি আমরা, তাই না? এইবার আমরা কি করব? আমরা দেখব যে কোনটা রাফ করে আগে দেখে নিব। এই রাফটা অঙ্কে দেখাবো না, রাফ করে আমরা দেখে নিব যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। কোনটা লিমিটিং বিক্রিয়ক কিভাবে দেখব? খেয়াল করো, এখানে 2 গ্রাম আর 32 গ্রাম দেয়া আছে, আর আমাদের 4 আর 32 হয়, তাহলে হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম দেয়া আছে, দরকার 4 গ্রাম, আর অক্সিজেন দেয়া আছে 32 গ্রাম, লাগবেও 32 গ্রাম, তাহলে এটা 1 আর এটা 0.5। এই ঘটনায় দেখো কে কম? এই ঘটনায় হাইড্রোজেন কম। এই ঘটনায় দেখো হাইড্রোজেন কম, হাইড্রোজেন পরিমাণে কম আছে। এই রাফটা অঙ্কে দেখাবা না। এই হাইড্রোজেন যেহেতু পরিমাণে কম আছে, তার মানে অবশিষ্ট থাকবে কি? অক্সিজেন। আমাদের কাজ হচ্ছে, এটা ঐকিক নিয়মের নিয়ম, যেটা আমাদের কাছে জানতে চাইবে আমরা তাকে ডান দিকে রাখবো, আর রাফ করে আগেই আমরা কোনটা উত্তর হবে এটা বুঝে গেলাম, রাইট? এই টেকনিকের জন্য আমাদের অঙ্ক একদম সহজ হয়ে যাবে। দেখো আমরা এবার লিখব বিক্রিয়া হতে আমরা লিখব 32 গ্রাম। আচ্ছা, যেটা অবশিষ্ট থাকবে তাকে ডান দিকে রাখতে হবে। তাহলে অবশিষ্ট থাকবে কে? অক্সিজেন, যেহেতু অবশিষ্ট চেয়েছে, তাহলে লিখব 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, হ্যাঁ বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে 4 গ্রাম। তাহলে অতএব বিক্রিয়া করবে কত গ্রাম? 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গুণ 2 ভাগ কত? 4। তাহলে আলটিমেট করবে 16 গ্রামের সাথে। তাহলে অতএব অবশিষ্ট O2 এর পরিমাণ, হ্যাঁ কি হবে বলতো? মোট যা দেয়া আছে তা থেকে যতটুকু বিক্রিয়ায় ব্যবহার হয়েছে তা বাদ দিলেই হবে। ওই বিক্রিয়াও করছে 32 গ্রাম না 16 গ্রাম, আর অবশিষ্টও আছে কি গ্রাম? 16 গ্রাম। নিশ্চয়ই তোমরা অবশিষ্ট পরিমাণটা বুঝে গেছো, তাই না? এই অঙ্কটি বুঝে যাওয়ার কথা। এইবার দেখো এনাদার একটি অঙ্ক দেয়া হচ্ছে, যেখানে বলছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিনের সাথে চালনা করা হলে কত গ্রাম হাইড্রোজেন পাত্রে অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি করা? বিক্রিয়া লিখে সমতাকরণ করা। হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাসের মধ্যে যে বিক্রিয়া হবে সেই বিক্রিয়াটি আমাদেরকে আগে লিখতে হবে। তাহলে আমরা সেই কাজটি আগে করব। হ্যাঁ, 142 নম্বর অঙ্ক আমাদের লেকচার বুকের 142। ওকে, তাহলে আমরা কি করব? যে হাইড্রোজেন যোগ ক্লোরিন, তাহলে কি হবে? এই HCl হবে, 2HCl। ওকে, আচ্ছা, এটা যখন 2 গ্রাম তখন এটা 35.5 গুণ 2, 35.5 গুণ 2 অর্থাৎ 71 গ্রাম। খুব ভালো কথা। আচ্ছা, এখন আমাদের কাছে জানতে চাচ্ছে কোনটা কি পরিমাণ অবশিষ্ট থাকবে, তাই না? তো আমরা রাফ করে আগে দেখে নিব যে কোনটা অবশিষ্ট থাকে। তো এখানে বলছে কত গ্রাম হাইড্রোজেন? 5 গ্রাম, আর 75 গ্রাম ক্লোরিন। তাহলে হাইড্রোজেনের জন্য আমরা কি করব বলতো? 5 ভাগ 2 মানে কত? হ্যাঁ, 5 গ্রাম দেয়া আছে 2 গ্রাম, তাহলে 2.5। আর এই ক্লোরিন দেখো দেয়া আছে 75 গ্রাম, দরকার 71 গ্রাম। বোঝাই যাচ্ছে যে
75কে 71 দিয়ে যেটা ভাগ করলাম ওই ভাগফলটা ছোট হবে। এটা যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে ক্যালকুলেটর দিয়ে জাস্ট একটু অ্যানালাইসিস করে নিলেই হয়ে যাবে যে কে পরিমাণে কম আছে কে পরিমাণে কি আছে বেশি আছে, তাই না? তাহলে যেহেতু এখানে ক্লোরিন পরিমাণে কম আছে, তার মানে ওইটা হবে কি বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, আর অবশিষ্ট থাকবে কে, হাইড্রোজেন। তাহলে আমরা বরাবরের মতো লিখব বিক্রিয়া হতে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম H2 এর সাথে। ওকে, তাহলে অতএব 71 গ্রাম ক্লোরিন যেহেতু বিক্রিয়া করে 2 গ্রাম H2 এর সাথে, তাহলে কত গ্রাম ক্লোরিনের কথা বলা হবে, 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গুণ 75 ভাগ 71। তাহলে কত হয়, এই 2 গুণ 75 ভাগ 71, তাহলে এটা হয় 2.11 গ্রাম H2 এর সাথে। তাহলে অতএব অবশিষ্ট H2 কত, অতএব অবশিষ্ট H2 এর পরিমাণ ইকুয়াল 5 মাইনাস 2.11, তাহলে 5 মাইনাস 2.11 এই 2.89 গ্রাম H2। নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা, নিশ্চয়ই এই কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইবার দেখো পরবর্তী অঙ্ক 143 বলছে 10 গ্রাম নাইট্রোজেন ও 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কোন গ্যাস কি পরিমাণ অবশিষ্ট থাকবে, আমরা এটা হিসাব করব। তো এট ফার্স্ট আমাদের কাজ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়াটি ঘটানো, অর্থাৎ যদি আমরা এখান থেকেই দেখি নাইট্রোজেন 10 গ্রাম আর হাইড্রোজেন 5 গ্রাম। আচ্ছা, বিক্রিয়া লিখবো আমরা। তো 143, এই দেখো নাইট্রোজেন যোগ হাইড্রোজেন, ওকে, উৎপন্ন হচ্ছে কি অ্যামোনিয়া, রাইট। এবার দেখো এখানে হাইড্রোজেন আছে 3টা, এটা সমতাকরণ করার জন্য টেকনিক হচ্ছে এটাকে জোড় সংখ্যা বানাইতে হবে। বানালাম জোড় সংখ্যা, এটাকে জোড় সংখ্যা বানাতে গিয়ে দেখো এখানে 3 দিতে হবে, এই পারে 3 দিতে হবে। যাই হোক, এখন এটা যখন 28 গ্রাম তখন এটা 3 গুণ 2 অর্থাৎ কত গ্রাম, 6 গ্রাম। খুব ভালো কথা। তাহলে আমরা এখন কি লিখবো একটু চিন্তা করে দেখি। আমরা প্রথমে রাফ করে দেখব। কি করে দেখব, রাফ করে দেখব। এই দেখো নাইট্রোজেন, এটা হচ্ছে 10 ভাগ 28। এই দেখো হাইড্রোজেন হচ্ছে 5 ভাগ 6। তো কোনটা কম বোঝাই যাচ্ছে, এখানে কোনটা কম থাকবে, 10 ভাগ 28 5 ভাগ 6, তাহলে 0.83, 10 ভাগ 28 আর 5 ভাগ 6, তাহলে নাইট্রোজেনই পরিমাণে কম থাকবে। কি জানতে চাইছে, কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে। তাহলে একইভাবে আমাদের বিক্রিয়া লিখতে হবে, লিখো বিক্রিয়া হতে কি লিখবো আমরা, যেটা উত্তর জানতে চাইবে তাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে আমরা লিখবো অবশিষ্ট, যেহেতু হাইড্রোজেন থাকবে বোঝাই যাচ্ছে, তারপরে আমরা লিখবো 28 গ্রাম N2 বিক্রিয়া করে ইকুয়াল 6 গ্রাম H2 এর সাথে, 6 গ্রাম H2 এর সাথে। ওকে, অতএব N2 বিক্রিয়া করে কত গ্রাম, 10 গ্রাম। হ্যাঁ, 10 গ্রাম N2 বিক্রিয়া করে ইকুয়াল 6 গুণ 10 ভাগ কত, 28। তাহলে কত হবে বলো, 6 গুণ 10 ভাগ 28, 2.14 গ্রাম। তাহলে অতএব অবশিষ্ট H2 5 মাইনাস 2.14, তাহলে 5 মাইনাস আনসার 2.85 গ্রাম। এই যে এইটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমরা এবার একটু ভিন্নতর অঙ্ক দেখব। হ্যাঁ, এখানে বলা হচ্ছে, এটা লেকচার সেটের 148 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, 30 ml 0.1 মোলার NaOH, 30 ml 0.1 মোলার NaOH, মানে NaOH এর ভর দেয়া নাই, দেয়া আছে ঘনমাত্রা আয়তন। আবার 25 ml 0.25 মোলার HCl, অর্থাৎ 25 ml 0.25 মোলার HCl, এটারও ভর দেয়া নাই। তাহলে আমাদের চাচ্ছে কি কোনটি লিমিটিং বিক্রিয়ক, এটা জানতে চাচ্ছে। খুবই ভালো কথা। ভর যে দেয়া নাই এটা তোমাদের কাছে প্রবলেম, কিন্তু তোমাদের কাছে প্রবলেম না। কেননা তুমি চাইলে তো ভর বের করতে পারো,
ডাব্লিউ এস ইকুয়াল ডাব্লিউ গুণ 1000 ডিভাইড বাই এমভি, এই সূত্র দিয়ে আমরা প্রথমে কি করব, বিক্রিয়া লিখে সমতাকরণ করব। তার আগে আমরা ভর বের করব আমরা, অর্থাৎ লিখব এটা হচ্ছে 148 নাম্বার অঙ্ক, যেখানে বলবো NaOH এর ভর ইকুয়াল এই যে এস ইকুয়াল ডাব্লিউ গুণ 1000 ভাগ এম ইন্টু ভি, তাহলে বা ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ভাগ 1000। ওকে, তাহলে এস এর মান কত, 0.1, এম এর মান 40 আর ভি এর মান অঙ্কে দেয়া আছে 30 ml, আর 1000 দিয়ে আমরা ভাগ করলে আমরা যে মানটা পাবো তা হচ্ছে 0.1 গুণ 40 গুণ 30 ভাগ 1000, অর্থাৎ 0.12 গ্রাম। অর্থাৎ NaOH এর ভর পেলাম 0.12 গ্রাম। এবার সেম ভাবে আমরা HCl এর ভর বের করব। HCl এর ভর বের করব। ওকে, তো HCl এর ভর ডাইরেক্ট লিখে দিলাম যে W = SMV ভাগ 1000। তাহলে S এর মান কত? S এর মান হচ্ছে 0.25, এটা 36.5, আর V এর মান কত 25 ভাগ কত 1000। তাহলে আমরা এখন কি করতে পারি, এই দেখো 0.25 গুণ 36.5 গুণ 25 ভাগ 1000, তাহলে 0.228 গ্রাম। ওকে, 0.228 গ্রাম। তাহলে আমরা এখন HCl এবং NaOH এর সাথে বিক্রিয়া করব। এই যে HCl যোগ NaOH, ভালো কথা। তাহলে কি হবে, NaCl যোগ H2O হবে, রাইট? এখন আমরা জানি এটা 36.5 আর এটা 40, তাহলে রাফ করলে কি হবে দেখো, HCl এর ভর 0.228 ভাগ 36.5, আর NaOH এর ভর তুমি অঙ্কে পাইলা 0.12 ভাগ 40। বোঝাই যাচ্ছে কোন ভাগফল ছোট হবে, এরপরও তুমি ভাগফলটা করে দেখবা। আচ্ছা, HCl আর হচ্ছে 0.12 ভাগ 40, এখানে যে ভাগফল পাবা এখানে NaOH এর ভাগফল ছোট, NaOH এর ভাগফলটা ছোট। এটা রাফ, এটা অঙ্কে দেখাবা না, NaOH এর ভাগফলটা ছোট। যেহেতু NaOH এর ভাগফলটা ছোট, তার মানে NaOH হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এবার লিখবো আমরা বিক্রিয়া হতে যেটা লিমিটিং বিক্রিয়ক, যেহেতু লিমিটিং বিক্রিয়ক জানতে চাচ্ছে, তাকে আমাদের ডান দিকে রাখতে হবে। 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রাম NaOH এর সাথে। তাহলে অতএব কত গ্রাম বিক্রিয়া করবে, 0.228 গ্রাম, যেটা অঙ্কে পেয়েছিলাম যেখান থেকে। হ্যাঁ, 0.228 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গুণ 0.228 ডিভাইডেড বাই কি 36.5। তাহলে এখন এই যে 40 গুণ 0.228 ভাগ 36.5, এটা হচ্ছে 0.249 গ্রাম। অর্থাৎ এখানে যে পরিমাণ HCl রয়েছে, লাস্টে লিখতে হবে কথাটা, যে এই ক্ষেত্রে যে পরিমাণ HCl আছে তার সাথে বিক্রিয়া করার জন্য যতটুকু NaOH প্রয়োজন তা পরিমাণে কম আছে। তা পরিমাণে কম থাকায় তা হচ্ছে কি বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার হচ্ছে আমরা আরেকটা অঙ্ক দেখব, 149 নাম্বার। এখানে দেখো সেম ভাবে NaOH এর ঘনমাত্রা আয়তন দেয়া আছে আর FeSO4 এর ভর দেয়া আছে। তো ভালো ব্যাপার, অন্তত একটার ভর দেয়া আছে, আর একটার আমাদের ভর এখন কি করতে হবে, একই প্রসেসে বের করতে হবে। ওকে, তো চলো আমরা একই কাজটা করে দেখি। এই যে এটা আমাদের 149 নাম্বার। তো আমরা আবারও NaOH এর ভর একইভাবে বের করব, W = SMV ভাগ 1000, এইটা অ্যাপ্লাই করে। তো S এর মান কত দেয়া আছে, 0.6 দেয়া আছে, M এর মান 40 আর V এর মান 750 ভাগ কত 1000। ভালো কথা। তাহলে এখন কি হবে, তাহলে 0.6 গুণ 40 গুণ 750, তাহলে কত হবে,
ভাগ 1000 18 গ্রাম পেয়েছি আমরা, 18 গ্রাম, অর্থাৎ NaOH এর ভর দেওয়া আছে 18 গ্রাম। এবার অঙ্কটা আবার একটু পড়ে দেখো, NaOH এর তো ঘনমাত্রা আয়তন দেওয়া ছিল, ওখান থেকে তুমি ভর বের করলা, রাইট, 18 গ্রাম পাইলা, আর তার সাথে বিক্রিয়া করবে 45 গ্রাম FeSO4। তাহলে আমরা বিক্রিয়াটা লিখব, প্রথমত হচ্ছে FeSO4, তার সাথে বিক্রিয়া করবে NaOH। তাহলে কি হবে? তাহলে হবে FeOH2। কেন FeOH2 হলো? এখানে আয়রনের যোজনী 2 আর OH এর যোজনী কত? 1। তাহলে আয়রনের যোজনীটা ওই পারে ট্রান্সফার হবে। তাহলে FeOH2 যোগ Na2SO4 যোগ Na2SO4। তো যাই হোক, এখন সমতাকরণ করার জন্য কি দেখো, এখানে যেহেতু সোডিয়াম 2টা আছে, এখানে 2 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, এখানে OH 2টা তাও মিলে যাচ্ছে। আবার যদি চেক করে দেখো, আয়রন একটা বামে, ডানে একটা, বামে OH 2টা, এই 2 দেওয়ার জন্য এখানেও 2টা, বামে সোডিয়াম 2টা, এখানেও 2টা, বামে সালফেট একটা, ওইখানেও একটা। তাহলে এখন এর আণবিক ভর কত? আয়রন সালফেটের আণবিক ভর হচ্ছে 152, আর এইটার ভর 2 গুণ 40 মানে হচ্ছে 80। 2 গুণ 40 মানে 80। আমরা এবার রাফ করে দেখব বরাবরের মতোই, যে এই রাফটা কিন্তু কখনোই পরীক্ষার খাতায় দেখাবো না, হ্যাঁ। রাফ করে দেখব যে এই যে আয়রন সালফেট দেয়া আছে 45 ভাগ 152, আর NaOH দেয়া আছে, দেওয়া আছে 18 ভাগ কত? 80। দেখো বোঝাই যাচ্ছে কে কম হবে, হ্যাঁ, এ কে কম হবে, 18 ভাগ 80 কম হবে। চেক করে তারপরে তুমি দেখতে পারো, এই যে 18 ভাগ 80 0.22 আর 45 ভাগ 152 0.29, তাহলে NaOH পরিমাণে কম আছে। তোমাকে সেই জিনিসটাই এখন দেখাতে হবে। কিভাবে দেখাবে? শর্টকাটে বলে দিচ্ছি আর কি, একই নিয়মের যেহেতু অঙ্ক, যেহেতু NaOH লিমিটিং বিক্রিয়ক আর সেটাই জানতে চাচ্ছে, তার মানে তাকে ডান দিকে রাখতে হবে। বলবো 152 গ্রাম FeSO4 বিক্রিয়া করে এই 80 গ্রাম NaOH এর সাথে, 152 গ্রাম বিক্রিয়া করে 80 গ্রামের সাথে, তাহলে 45 গ্রাম বিক্রিয়া করবে, 45 গ্রাম বিক্রিয়া করবে 80 গুণ 45 ভাগ 152। ওকে, তাহলে কি করব? এই দেখো 80 গুণ 45 ভাগ 152, এই যে 23.6 গ্রাম। তার মানে আমার কাছে NaOH ছিল 18 গ্রাম, আর আমার FeSO4 এর সমপরিমাণ বা FeSO4 এর সাথে বিক্রিয়া করার জন্য যে পরিমাণ NaOH দরকার, তার জন্য আমাদের 23.6 গ্রাম দরকার। তার মানে FeSO4 এর তুলনায় NaOH এর আনুপাতিক পরিমাণ কম ছিল, আর যেহেতু FeSO4 এর তুলনায় NaOH আনুপাতিকভাবে পরিমাণে কম ছিল, তাই এটি লিমিটিং বিক্রিয়ক। আমরা অনেকগুলো অঙ্ক এবং অনেকগুলো কনসেপচুয়াল আলোচনার মাধ্যমে লিমিটিং বিক্রিয়কের আলোচনাটি শেষ করলাম। এরপরে আমরা ইনশাল্লাহ লিমিটিং বিক্রিয়ক রিলেটেড যত সৃজনশীল কোয়েশ্চেন আছে তা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।